50%। তার মানে 50% আপেক্ষিক আর্দ্রতা আছে 37 নম্বর ম্যাথটাতে। কোনো একদিন বায়ুর তাপমাত্রা দেওয়া আছে। এরপরে বলছি কি দেখো, যদি তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াস হয় তবে বায়ুর জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে। ঘনীভূত মানে কি বুঝো? ঘনীভূত বলতে কি বোঝানো হচ্ছে? তরলে পরিণত হবে। জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়, কেন ঘনীভূত হয় সেটা কিন্তু আমরা এই প্রথম দিকে দুইটা কারণ দেখছিলাম, যদি তোমাদের মনে থাকে। সম্পৃক্ত অবস্থা থেকে কিভাবে আমরা অসম্পৃক্ত অবস্থায় যাব, সরি অসম্পৃক্ত থেকে কিভাবে আমরা সম্পৃক্ত অবস্থায় যাব, এরকম আমরা কিন্তু দুইটা কারণ দেখছিলাম, যদি তোমাদের মনে থাকে আর কি। তাপমাত্রা কমিয়ে বা সামথিং একটু শিশিরাঙ্ক থেকে আরো কমাচ্ছে। আমি ওই জিনিসটা দরকার হলে আরেকবার বুঝাই দিব। এই যে কোন স্থানে কোন একটা আয়তনের স্থান ধরলাম, সেখানে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে 100টা, কিন্তু আছে 50টা, যেটাকে আমরা বলি 50%। ঠিক আছে। আর ওই দিন বায়ুর তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপমাত্রায় ধারণ ক্ষমতা হচ্ছে 100 আর উপস্থিত আছে 50টা, যেহেতু 50% বলছে এই কারণে বলতেছি। আচ্ছা, এরপর নিয়ম কি? তাপমাত্রা আস্তে আস্তে কমবে। তাপমাত্রা কমলে জানি কি কমার কথা? তাপমাত্রা কমলে কি কমে যাওয়ার কথা? কি পরিবর্তন হয়? ওরে, ধারণ ক্ষমতা কমে যাওয়ার কথা। তাহলে ধারণ ক্ষমতা 100 থেকে আস্তে আস্তে কমতে থাকবে। 25 ডিগ্রি থেকে কমাইতে 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 কমাইতে, মনে করো আমরা ধরে নিলাম যে 15 ডিগ্রিতে যখন আমরা আসব, আমরা ধরে নিলাম এমনিতে, যেহেতু প্রশ্নে কোনো কিছু বলে দেওয়া নেই, 15 ডিগ্রিতে যদি আমরা আসি, তখন কেউ কি ভিডিও অন করছো? 25 ডিগ্রি থেকে যদি 15 ডিগ্রিতে আসি, তাহলে ধারণ ক্ষমতা 100 থেকে কততে আসবে? 50-এ চলে আসলো। ধারণ ক্ষমতাও চলে আসলো 50-এ। তাহলে ধারণ ক্ষমতাও 50, উপস্থিত আছে 50। তাহলে 50 তখন সেটা কিসে রূপান্তরিত হয় মনে আছে তো নাকি? সম্পৃক্ত অবস্থায়। আর ওই সম্পৃক্ত অবস্থায় যাওয়ার জন্য যে তাপমাত্রাটা, মানে যে তাপমাত্রা আমরা গেছি, সেই তাপমাত্রার নাম আমরা কি বলি? শিশিরাঙ্ক। আচ্ছা, এখন 15 থেকে যদি আমরা আরো কমাই, যেটা আমাদেরকে প্রশ্নে বলছে, দেখো তুমি প্রশ্নে বলছে তাপমাত্রা কত করার জন্য। যদি 10 ডিগ্রি হয়, তাহলে তাপমাত্রা যখন 15 থেকে কমে আরো কমবে আর মানে শিশিরাঙ্ক থেকে যদি আরো কমে, যেটাকে আমরা বলছি 10 ডিগ্রি, তখন কি হবে? ধারণ ক্ষমতা 50-এর থেকে আরো কমে যাবে। আরো কমে কত হবে? আমি ধরলাম আপাতত বুঝার জন্য যে 40 হয়েছে। তাহলে ধারণ ক্ষমতা হচ্ছে 40, কিন্তু উপস্থিত আছে কয়টা? 50টা। তাহলে এই যে 10টা বেশি আছে, 10টা তাহলে বেশি আছে না? এই 10টার কি হবে? কি পরিণতি হবে? ঘনীভূত হবে। তারা ঘনীভূত হয়ে জলীয় বাষ্প আকারে এই স্থানের যে কোনো জায়গায় জমা হয়ে যাবে। কথা কি বুঝা গেছে? এখন তোমাকে প্রশ্ন করা হয়েছে, যদি 10 ডিগ্রিতে নেওয়ার পর সেটা ঘনীভূত হয়, তাহলে তোমাকে যেহেতু ঘনীভূতের কথা বলছে, দেখো তোমাকে এখানে কয়েকটা জিনিস একটু মাথায় আনতে হবে। প্রথমে বলছে যদি তাপমাত্রা কমে 10 ডিগ্রি হয়, তাহলে কি পরিমাণ ঘনীভূত হবে? তাহলে 10 ডিগ্রিটা নিশ্চয়ই শিশিরাঙ্ক থেকে কম হবে। এখন তুমি আমাকে বলতে পারো না যে স্যার শিশিরাঙ্ক আমরা 15 কেন ধরছি? শিশিরাঙ্ক কি আমরা 8 ডিগ্রি ধরতে পারি না? বা আপনি বা আমরা কিভাবে বুঝলাম যে মানে শিশিরাঙ্ক 10-এর থেকে বড় হবে? 10-এর থেকে কেন ছোট হচ্ছে না শিশিরাঙ্ক? তার কারণ হচ্ছে ওরা বলেই দিছে তোমাকে প্রশ্নে, যদি তাপমাত্রা কমে 10 ডিগ্রি হয়, তাহলে কি পরিমাণ অংশ বা কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে। তাহলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার জন্য নিশ্চয়ই এই যে ধারণ ক্ষমতাটা, এই যে এখানে প্রথমে 100 ছিল, এরপরে 50 ধরছি আমরা, এরপরে 40 ধরছি, এই ধারণ ক্ষমতাটা নিশ্চয়ই কার থেকে কম হইতে হবে? যে পরিমাণ উপস্থিত আছে 50টা, সেই 50-এর থেকে কি হইতে হবে? কমে যেতে হবে। আর 50 থেকে কমে কখন? যখন সেই তাপমাত্রা কার থেকে কমে যায়? শিশিরাঙ্ক থেকে কি হয়? শিশিরাঙ্ক থেকে যখন তাপমাত্রাটা কমে যায় তখন। এই কারণে তুমি ধরে নিতে পারো আমি 15 ডিগ্রি ধরছি বলেই যে শিশিরাঙ্ক 15 হবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে 10-এর থেকে বেশি হবে। 10 ডিগ্রি থেকে বেশি হবে শিশিরাঙ্ক। সেটা 12 হতে পারে, সেটা 13 হতে পারে, সেটা 14 হতে পারে।
আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমরা 15 একটা র্যান্ডম নাম্বার ধরছি আর কি। তাহলে শিশিরাঙ্ক থেকে তুমি 10 ডিগ্রিতে আসলা, যার কারণে যা যা হলো, তাহলে 10টা কি হলো, জলীয় বাষ্প কমে গেল। এখন তোমাকে প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলছে বায়ুর জলীয় বাষ্পের কত অংশ ঘনীভূত হবে। তাহলে প্রথমে বায়ুতে ছিল কতটা জলীয় বাষ্প, 50টা। তাহলে তার থেকে কয়টা ঘনীভূত হয়েছে, 10টা না? 10টা। জি স্যার। তো এখন এই যে 10টা 50টা বলতেছি, আসলে কি 10টা 50টা হয়, মানে নাম্বার কি বলা যায় জলীয় বাষ্পের? আমরা বলছি যে না, না কয়টা স্যার। জলীয় বাষ্প আছে সেটা সরাসরি তো আমরা বলতে পারি না। তো সেই ক্ষেত্রে কি হয়, বা সেটা আমরা কিভাবে করি, আমরা চাপ দিয়ে করি। কিভাবে, যে প্রথমে যে 50টা জলীয় বাষ্প ছিল তারা কি পরিমাণ চাপ দিত, মানে প্রেসার পি দিয়ে, এটা মনে করো P1 ধরলাম আমরা। পরবর্তীতে যখন ওই 10টা কি হয়ে গেছে, জলীয় বাষ্প জমাট বেঁধে গেছে বা জলীয় বাষ্প জমে পানি হয়ে গেছে, তখন থাকবে কয়টা, তখন কি আর 50টা থাকবে, তখন 40টা হয়ে যাবে না? জি স্যার। তাহলে প্রথমে 50টা চাপ দিত P1, পরে 40টা কত চাপ দিচ্ছে, আমরা বলছি P2। তাহলে চাপের একটা কি তৈরি হবে, একটা পার্থক্য তৈরি হবে। এখন চাপের পার্থক্য কেন তৈরি হচ্ছে, কারণ জলীয় বাষ্পের পরিমাণ কমে যাচ্ছে। আমরা জানি জলীয় বাষ্প চাপ দেয় কোন দিকে, ঊর্ধ্বমুখে বা উপরের দিকে। তো জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে, সেই চাপের পরিমাণটা তত কি হবে, ততই বেশি হবে। এইভাবে চাপের মাধ্যমে তোমাকে কি করতে হবে, জিনিসটা বের করতে হবে আর কি। এখন কিভাবে করব আমি সেই প্রসেসটা তোমাদের একটু বলে দিচ্ছি। এবার দেখো, তাহলে প্রথমে আমাদেরকে কি কি দেওয়া আছে, বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 25 এবং আপেক্ষিক আর্দ্রতা দেওয়া আছে 50। তাহলে আমরা সবাই আপেক্ষিক আর্দ্রতার সূত্র জানি, যে ক্যাপিটাল আর সমান স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ। আশা করি স্মল এফ এবং ক্যাপিটাল এফ সম্পর্কে ধারণা আছে। এখন আর এর মান হচ্ছে 50%। 50%। স্মল এফ হচ্ছে শিশিরাঙ্কে চাপ, ক্যাপিটাল এফ কি, বায়ুর তাপমাত্রায় চাপ। এখন তোমাকে প্রশ্নে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে, যে তাপমাত্রা হচ্ছে 25, আর ওই 25 ডিগ্রি সেলসিয়াসে তোমাকে চাপটাও কি করছে, প্রশ্নে দিয়ে দিছে, একটু দেখো 23.52। সেই চাপটা আমি সরাসরি বসাইলাম, না বুঝলে জিজ্ঞেস করিও। সেখান থেকে আমি স্মল এফ বের করলাম, 50% আর 23.52 গুণ হবে। 50% কে যদি আমরা দশমিকে লিখি তাহলে হবে 0.5 ইন্টু 23.52। কত আসে এটা, 11.76। 11.73 6 76 মিলিমিটার পারদ চাপ। তাহলে এটা আমরা কেন বের করছি, প্রথমে আসো দেখো। প্রথমে আমি তোমাকে বলছি কি, যে কয়টা জলীয় বাষ্প আছে সেই কয়টা জলীয় বাষ্প কত কি পরিমাণ চাপ দিচ্ছে P1, সেটা আমরা বের করব, যেটা আমরা এই যে এখানে এফ এর স্মল এফ এর মাধ্যমে বের করছি। 11.76 মিলিমিটার পারদ চাপ দিচ্ছে কে, যে পরিমাণ জলীয় বাষ্প কি আছে, কত পার্সেন্ট জলীয় বাষ্প উপস্থিত আছে, 50%। ওই 50% যে চাপটা দিচ্ছে সেটা হচ্ছে স্মল এফ, সেটা আমরা প্রথমে বের করলাম। এরপরে হচ্ছে যে তুমি যখন 10 ডিগ্রিতে নিয়ে যাচ্ছ তখন কি হচ্ছে, কিছুটা কমে গেল না? 10 ডিগ্রির জন্য চাপ কত দেওয়া আছে প্রশ্ন একটু দেখো। তুমি যখন 10 ডিগ্রিতে নিয়ে যাবা তখন জলীয় বাষ্পের চাপ কত, সেটা প্রশ্ন আমাদেরকে দেওয়া আছে 9.21। 9.21। তাহলে এবার তুমি নিজেই খেয়াল করে দেখো, যখন বায়ুর তাপমাত্রা 25 ছিল তখন চাপ হচ্ছে 11.76, আর এখন 10 ডিগ্রির জন্য 9.21, যেটা আমরা এখানে 40 ধরছি। তাহলে 40টা জলীয় বাষ্পের চাপ বা 10 ডিগ্রিতে চাপ, এই যে কি বলতেছি স্মল এফ, মানে 11.76 থেকে ছোট না? তাহলে বাষ্পের চাপটা কি হলো, কমে গেল বলে আমরা বলতে পারবো যে প্রথমে যে চাপ ছিল, মানে প্রথমে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল 50%, তারা চাপ দিচ্ছে কত, 11.76 মিলিমিটার, আর 10 ডিগ্রিতে নিয়ে যাওয়ায় চাপ দিচ্ছে কত, 9.21। তাহলে এই চাপটা কেন কমে গেছে, আমরা বলতেছি কারণ কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গেছে, আর এই ঘনীভূত হওয়ার কারণেই তাদের চাপটাও কি হয়ে গেছে, রেসপেক্টিভলি কিছুটা হ্রাস পাইছে অথবা কমে গেছে। তাহলে কি পরিমাণ হ্রাস পাইছে সেটা আমাদেরকে বের করতে বলছে, কত অংশ বা কি পরিমাণ ঘনীভূত হয়ে গেছে। এটা বের করার জন্য আমরা
দেখো এইভাবে লিখতেছি যে প্রথমে কি পরিমাণ কমে গেছে, চাপের পরিবর্তনটা আমরা বের করি। চাপের পরিবর্তন 11.76 বিয়োগ 9.21 কত আসে দেখো বিয়োগ করলে? 2.55. এটা হচ্ছে যে পরিমাণ পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা বৃদ্ধি হইতে পারে, হ্রাস হইতে পারে, কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি যে হ্রাস পাইছে। আচ্ছা, তাইলে এখন প্রশ্নে বলছে বায়ুর জলীয় বাষ্পের কত অংশ হয়েছে, তাহলে বায়ুর সাথে যদি আমরা তুলনা করি তখন তুলনাটা হয়ে যাবে এরকম, যে বায়ুর সাথে যদি তুলনা করা হয় কত অংশ জলীয় বাষ্প, চাপের পরিবর্তন কত মানে কতটুকু জমে গেছে, 2.55 মিলিমিটার যে চাপ দিত সেই পরিমাণ জলীয় বাষ্প কমে গেছে, মানে ঘনীভূত হয়ে গেছে। কতটুকু অংশ থেকে এই পরিমাণ ঘনীভূত হয়ে গেছে, আমরা বলতেছি 11.76 থেকে। দেখো ব্যাপারটা বুঝছো কিনা, যে কমে যে গেছে বা ঘনীভূত হয়ে গেছে কতটুকু, 2.55 মিলিমিটার পারদ চাপ যেটুকু জলীয় বাষ্প দিত ওই পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গেছে। তাহলে কত থেকে এই পরিমাণ কমে গেছে, পূর্বের থেকে। পূর্বে কত ছিল, 11.76। তাহলে তুমি এখন যদি ভাগ দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ যে এত অংশ কি হয়ে গেছে, মোটের উপর, মোট বলতে যা ছিল তার উপরে এতটুকু কি করছে, কমে গেছে। দেখো কতটুকু কত আসে একটু দেখো। So 0.217. 0.217 এতটুকু কমে গেছে। ব্যাপারটা কি বুঝতে পারছো তোমরা, সিস্টেম বুঝছো, সিস্টেমটা কি বুঝে গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে সবাই এখনই সবাই 43 নাম্বার যে অঙ্কটা আছে 43, ওটা একটু ট্রাই করো, যদি না পারো সেক্ষেত্রে আমি আবার এটা করাই দিব। 43 নাম্বারটা এটা হুবহু সেম, শুধু তাপমাত্রা চেঞ্জ, আপেক্ষিক আর্দ্রতা চেঞ্জ, শুধু এতটুকু, কিন্তু সিস্টেম সব একই থাকবে। আমি আমার যে অঙ্কটা এখন করাইলাম সেটা আমি আরেকবার বলে দিচ্ছি, তুমি একটু দেখো। প্রথমে বলছে বায়ুর তাপমাত্রা হচ্ছে 25, এই তাপমাত্রায় জলীয় বাষ্প আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 50%, তার মানে ধারণ ক্ষমতা 100 এবং তোমার উপস্থিত আছে 50টা। তাহলে এই 50টা মানে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেই পরিমাণ জলীয় বাষ্প কত চাপ দিচ্ছে সেটা আমরা প্রথমে স্মল এফ দিয়ে বের করছি, তোমরাও ওই অঙ্কের ক্ষেত্রে স্মল এফ দিয়ে বের করবা, যেটা আমি পাইছি 11.76। তাহলে 50% যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প 11.76 মিলিমিটার পারদ চাপ প্রদান করতেছে। এরপরে তাপমাত্রা যখন 25 ডিগ্রি থেকে কমে 10 ডিগ্রি হয়েছে, এই 10 ডিগ্রি হওয়ার জন্য কি হয়েছে, এই 10 ডিগ্রি হওয়ার জন্য চাপ ওই 50% থেকে কমে গেছে। তাহলে কেন কমে, কারণ হচ্ছে নিশ্চয়ই 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা শিশিরাঙ্কের থেকে ছোট, যে কারণে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গেছে। তাহলে এখন জলীয় বাষ্পের সংখ্যা তো আর সরাসরি ওইভাবে বলা যায় না, যেটা আমরা কি দিয়ে প্রকাশ করি, চাপের মাধ্যমে বুঝাই, যে জলীয় বাষ্প যদি কমে যায় তাহলে চাপও কমে যাবে, জলীয় বাষ্প যদি বৃদ্ধি পায় তাহলে চাপও বৃদ্ধি পাবে, আমরা ওটা চাপ দিয়ে বুঝাই আর কি। তাহলে 50%-এর জন্য বা 50% জলীয় বাষ্প যে চাপ দিত সেটা হচ্ছে 11.76, সেটা ঠিক আছে, কিন্তু পরে 10 ডিগ্রিতে নেওয়ার কারণে চাপ কমে গেছে। তাহলে কমে যাওয়ার একটাই কারণ যে কিছু পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গেছে। তো কি পরিমাণ ঘনীভূত হয়েছে সেটা তো আমরা সংখ্যা দিয়ে করতে পারবো না, সেটা আমরা চাপ দিয়ে করছি, এই যে চাপ। তাহলে যে পরিমাণ জলীয় বাষ্প 2.55 মিলিমিটার পারদ চাপ দিত সেই পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হয়ে গেছে, কথা হচ্ছে এটা। চাপের পরিবর্তন হচ্ছে 2.55, তার মানে এই পরিমাণ চাপ যে কমে গেছে, এই চাপটা তো কোন না কোনো জলীয় বাষ্প দিত, ওই পরিমাণ জলীয় বাষ্প কি হয়ে গেছে, ঘনীভূত হয়ে গেছে। এরপরে উপরে কি লিখলাম, কি পরিমাণ অংশ ঘনীভূত হয়েছে, উপরে হচ্ছে যে পরিমাণ পরিবর্তন আর নিচে হচ্ছে আগের, আগের বলতে আদি চাপটা আর কি। তাহলে উপরে হচ্ছে চাপের পরিবর্তন, নিচে হচ্ছে আদি চাপ,
ভাগ দিলে তুমি পেয়ে যাচ্ছ যে মোটের উপর থেকে কত অংশ কি হয়েছে, ঘনীভূত হয়ে গেছে। এখন তুমি চাইলে সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করতে পারো যে কি পরিমাণ ঘনীভূত হয়েছে জলীয় বাষ্পটা, চাইলে তুমি সেটাকে 100% দ্বারাও মানে পার্সেন্টেজে প্রকাশ করতে পারো। যদি পার্সেন্টেজে নাও তাহলে এটা আসবে 21.7%। তার মানে মোট যে জলীয় বাষ্প ছিল তার 21.7% কি হয়েছে, ঘনীভূত হয়ে গেছে অথবা জমে গেছে। কথাটা কি বুঝতে পারছো? এখন বুঝে গেছে? জি স্যার। স্যার 23 নম্বরে তো বায়ু তাপমাত্রায় বাষ্পের চাপ দেওয়া নাই, তাহলে কিভাবে করব? কত নাম্বার? 23 নম্বর, 43 নম্বর স্যার। দেওয়া নাই? না স্যার, বাষ্পের চাপ আচ্ছা, দেওয়া দেওয়া নাই নাই। তো। আচ্ছা ঠিক আছে, আমি মানগুলো আমি তাহলে তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি বই থেকে, দাঁড়াও। স্যার এগুলো যদি ক্যালকুলেটর চার্জ দিন ওইখান থেকে। করতে হবে। না না না, মুখস্থ করতে হবে না, এটা হয়তো ভুলে দেয় নাই। এই এতগুলো তুমি কিভাবে মুখস্থ করবা? তবে যদি পরীক্ষায়ও মানে এই ধরনের কোনো সলিউশন না আসে কখনো আর কি, তোমাদেরকে আমি একটা চার্ট দিছিলাম না গ্রুপে? জি স্যার। চার্ট মুখস্থ করার দরকার নাই, এটা এমনি যদি তুমি একবার চোখ বুলাও। আচ্ছা আমি ইয়াটা বলে দিচ্ছি তোমাদেরকে, আগে মানগুলো বলে দিই, এরপরে মানে কিভাবে তুমি মান না দেওয়া থাকলেও কিভাবে তুমি অঙ্ক করে চলে আসবো সেটা আমি বুঝে দিচ্ছি। এমন বোর্ড পরীক্ষায় এমনও হইতে পারে যে তোমাদের এরকম নাও দিতে পারে, মানে কোনো কারণে আসলো না আর কি মান, তখন যদি অঙ্কটা না করে চলে আসবা, মানে তোমার কমন একটা অঙ্ক কিন্তু মান না দেওয়ার কারণে তুমি সেটা পারতেছো না। এই ওখানে তাপমাত্রা কত কত ছিল? স্যার 22 আর 12। 22 আর 12। আচ্ছা তাহলে আমি মানগুলো লিখে দিই তোমাদেরকে। 22 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে 19.83। আর 12 ডিগ্রিতে হচ্ছে 10.52। এই যে দুইটা মান। এখন একটু চালাকিটা শিখাই দিই, তুমি একটু এই মানগুলোর দিকে খেয়াল করো। প্রথম দিকের তাপমাত্রা যেগুলো 12-র জন্য হচ্ছে 10, 22-এর জন্য হচ্ছে 19, মানে কাছাকাছি কিছু মান। এখন তোমাকে যদি এরকম না দেওয়া থাকতো তুমি কি করবা? 12 বললে 12 থেকে 1 কমায় কিছু একটা ধরে নিবা। মনে করো যে 11 তোমার মন মতো 11.5, যেহেতু কোনো মান দেওয়া নাই, অথবা 11 এরকম কিছু একটা ধরবা। আবার 22-এর জন্য কি করবা? আর একটু কম ধরবা। মনে করো 22-এর থেকে তুমি 20 ধরলা, অথবা 19 ধরলা, অথবা 21 ধরলা, তুমি তোমার মন মতো ধরে নিতে পারবা। কি বলছি বুঝছো? যদি কোনো মান দেওয়া না থাকে তবে কম ধরবা, যে তাপমাত্রা থাকবে তাপমাত্রা থেকে কিছুটা কম ধরবা, 1 2 3 এরকম কম ধরবা আর কি। বুঝতে পারছো? তো এটার আগে অবশ্যই তোমাকে তখন ধরি ব্যাপারটা লিখে দিতে হবে, যে ধরি 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ এত এবং 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ এত, এরপর তুমি অঙ্কটা করে দিয়ে চলে আসবে। যদি ইন কেস কোনো কারণে সেই চাপটা তোমাকে প্রশ্নে প্রোভাইড করা না থাকে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন তো দেওয়া থাকবে, দেওয়া না থাকলে তো তখন ওই পদ্ধতি যাবে। এখন যেটা দেওয়া আছে সেই হিসেবে দেখি তোমরা করো, করে দেখো আমি যে পদ্ধতিটা তখন স্যার করাইছি কোর্সে উত্তর মিলছে স্যার। মিলে গেছে? জি স্যার। জি স্যার 0.116 আসছে। হ্যাঁ তাহলে তো ঠিক আছে। চাইলে ওইটাকে তুমি পার্সেন্টেজে প্রকাশ করতে পারো, 100% দ্বারা গুণ করে। তখন বলবা যে ওটার পার্সেন্টেজ নিলে কত আসে। পার্সেন্টেজ নিলে কত পার্সেন্ট আসবে? কি রে কথা বলো না কেন? স্যার 11.56%। হ্যাঁ তুমি চাইলে পার্সেন্টেজেও প্রকাশ করতে পারবা, চাইলে এমনিতেও রাখতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে নেক্সট ক্লাসে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, মানে মোটামুটি আমাদের যেগুলো বলার কথা আমরা বলে ফেলছি। এখন উল্টা ব্যাপারটাও আসে, উল্টা মানে বুঝো, আমরা তো এখন গতকাল আর আজকে মিলে যে কাজটা করছি সেটা হচ্ছে তাপমাত্রা দেওয়া থাকে, সেই তাপমাত্রায় আমরা কি বের করে ফেলি? চাপ বের করি, সেই চাপটা ব্যবহার করে আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করি।
কথা কি বোঝা গেছে কি বলছি? জি স্যার। তোমাকে জি, স্যার। ঘটনাটা আমি উল্টা ভাবে বলতে পারি। যদি বলো যে স্যার উল্টা ভাবে কিভাবে, যেমন আমি তোমাকে বললাম, মনে করো যে দাঁড়াও আমি বুঝাই দিই একটা অঙ্ক দিয়ে। যেমন আমি তোমাকে বললাম যে আজকের বায়ুর তাপমাত্রা দিয়ে দিলাম, আজকে শিশিরাঙ্ক বের করতে বলতেছি তোমাকে। মনে করো বায়ুর তাপমাত্রা দিলাম, বায়ুর তাপমাত্রা মনে করো 25°C এবং আপেক্ষিক আর্দ্রতা মনে করো যে বললাম 60%। তাহলে আগে তুমি কি করতে, প্রথমে বলি, আগে তোমাকে বায়ুর তাপমাত্রা দিতাম এবং শিশিরাঙ্ক দিয়ে দিতাম, সেই দুইটা ব্যবহার করে তুমি আপেক্ষিক আর্দ্রতা বের করতাম। তাহলে এবার ঘটনা হবে উল্টা, তোমাকে একটা তাপমাত্রা দিয়ে দিলাম এবং আপেক্ষিক আর্দ্রতা দিয়ে দিলাম, সেখান থেকে তুমি অপর তাপমাত্রাটা বের করবা। যেমন এখানে তুমি শিশিরাঙ্ক বের করবা, যে প্রশ্ন হচ্ছে শিশিরাঙ্ক কত। এই জন্য অবশ্যই তোমাকে চাপগুলো দেওয়া থাকবে বিভিন্ন তাপমাত্রায়। তাহলে আমি সবগুলো তাপমাত্রায় তোমাকে চাপের মানটা দিয়ে দিই, পড়াইও দিই যে কিভাবে তুমি বের করবা। তো মনে করো 25°C চাপ কত, আমি একটু দেখে বলি, দাঁড়াও। 25-এর জন্য চাপ মনে করো 23 সামথিং। ডিরেক্ট মান নাই তো আমি আমার মতো করে একটা ধরে নিলাম। এটা হচ্ছে 25-এর জন্য চাপ। আরো কয়েকটা তাপমাত্রার জন্য চাপ লাগবে, এখন সেটা আমরা একটু পরে যাই। তার আগে আমরা এই আপেক্ষিক আর্দ্রতার ব্যাপারটা একটু মানে ক্লিয়ার করে নিয়ে আসি। তাহলে আমাকে আর ইকুয়াল টু স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ, আমাকে আর এর মান দেওয়া আছে এবং ক্যাপিটাল এফ এর মান দেওয়া আছে। ক্যাপিটাল এফ মানে বায়ুর তাপমাত্রায় চাপ। আমি ওখান থেকে প্রথমে শিশিরাঙ্কের চাপ বের করব, ওই চাপ থেকে আমি শিশিরাঙ্কের তাপমাত্রাটা বের করে নিয়ে আসবো। তাহলে আমাকে প্রথমে স্মল এফ বের করতে হবে। স্মল এফ সমান হচ্ছে আর ইনটু ক্যাপিটাল এফ। আর এর মান 60%, তার মানে 0.6, ক্যাপিটাল এফ হচ্ছে 23.25। কত আসে? 13.95. 13.95। তাহলে আমরা চাপ পাইলাম, সেই চাপটাকে কাজে লাগিয়ে আমরা কি করব এখন? আমরা এখন তাপমাত্রাটা বের করব। দেখো আমি আরেকটা ছবি দিছি, যেটা গতকালকে দিছিলাম তোমাদেরকে। চাপটা কেন দিছি? ওই মানটা জাস্ট দেখার জন্য। তাহলে এবার তুমি দেখো, তুমি শিশিরাঙ্কে যে চাপটা পাইছো, সেই চাপটা কোন কোন তাপমাত্রার মধ্যেকার চাপ একটু খেয়াল করে দেখো। যে 13.95 মিলিমিটার পারদ চাপ, যেটা এই চাপটা হচ্ছে বেসিক্যালি, তুমি যদি একটু খেয়াল করে দেখো, 16 ডিগ্রির জন্য চাপ হচ্ছে, তুমি মানগুলো মনে করে এবার তোমাকে দিয়ে দিই। 16 ডিগ্রির জন্য, এটা প্রশ্নে দেওয়া থাকবে এই মানগুলো, চাপের মানগুলো। 16 ডিগ্রির জন্য চাপ হচ্ছে কত? 13.63। আর 18 ডিগ্রির জন্য হচ্ছে কত? 15.48. 15.48। তাহলে তুমি এই চাপটা যদি একটু খেয়াল করে দেখো, এই চাপটা কি ওদের মাঝামাঝি কোন এক জায়গায় আছে বলে আমরা ধরে নিতে পারবো? যেমন 13.63 থেকে বড়, কিন্তু 15.48 থেকে কি ছোট না? এই চাপটা মানে 13.95 মিলিমিটার যে চাপটা আছে, জি স্যার। এটা দেখো 13 থেকে বড়, মানে 16 ডিগ্রির যে চাপ তার থেকে বড়, কিন্তু 18 ডিগ্রি থেকে কি ছোট। ছোট। তাহলে এখন এটা তুমি কিভাবে বের করবা? তাহলে আমরা বললাম যে 16 ডিগ্রি থেকে যে সে বড়, সে কতটুকু বড়, মানে কি পরিমাণ বড় সে, তো সেটা আমরা আগে বের করি যে কি পরিমাণ বড়। তাহলে চাপের পরিবর্তন বলে আমরা সেটাকে বের করে নিলাম প্রথমে, যে চাপের পরিবর্তন কি পরিমাণ পরিবর্তন আছে। চাপের পরিবর্তন বড়টা থেকে, মানে 13.95 থেকে আমরা 13.63 বিয়োগ দিই, তাহলে কি পরিমাণ বড় সেটা আমরা পেয়ে যাচ্ছি। কত আসে দেখো তো?
0.32 0.32 মিলিমিটার পারদচাপ। তাহলে এই পরিমাণ অংশ সেটা বড় আছে। এবার গতদিন আমরা যে পদ্ধতিটা অবলম্বন করতাম যে তাপমাত্রা থেকে বিয়োগ দিতাম, যেমন 18 বিয়োগ 16 সমান 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তনে চাপের পরিবর্তন ওইটার সাথে আমরা কম্পেয়ার করবো আর কি। 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনে চাপের পরিবর্তন, তাহলে 15.48 থেকে 13.63 বিয়োগ দাও, দেখো কত আসে। 1.85 1.85 মিলিমিটার। এই কথাটাকে এখন আমাদের দরকার চাপ থেকে তাপমাত্রা। এর আগে তো আমরা তাপমাত্রা থেকে চাপ বের করতাম, তাহলে আমরা এখানে যে কথাটা লিখি সেটাকে একটু যদি উল্টাই লিখি, উল্টাই বলতে 1.85 মিলিমিটার পারদ চাপের পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন, উল্টাভাবে লিখবে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে কত ডিগ্রি, 2 ডিগ্রি। তাহলে আমাদের দরকার কতর জন্য, কত চাপের পরিবর্তনের জন্য তাপমাত্রা আমাদের দরকার 0.32, যেটা 16 থেকে যেই পরিমাণ বড়। তাহলে 1 এর জন্য কত এবং 0.32 এর জন্য কত, 0.32 মিলিমিটার পারদ চাপের জন্য কত। সিস্টেম কি 2 এর সাথে 0.32 গুণ হবে আর ডিভিশন হবে কিসের, 1.85 এর। কত আসে দেখো, এটা হবে কি এত তাপমাত্রা, তাহলে এই পরিমাণ চাপের পরিবর্তন তাপমাত্রা পরিবর্তন হবে এত। কত আসে দেখো, so 0.346 0.346 জি স্যার। ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার জিনিসটাকে আমরা যদি গুছাই বলি একটু দেখো, যে 16 ডিগ্রি থেকে তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, চাপও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে 16তে চাপ হচ্ছে কত, 13.63, কিন্তু আমরা যে চাপটা পাইছি সেই চাপটা হচ্ছে 13.95। তাহলে এই যে চাপ বৃদ্ধি পাচ্ছে পেয়ে যখন 13.95-তে আসবে তখন সেই তাপমাত্রাটা কত হবে, সেই তাপমাত্রাটাকে আমরা কি বলতে পারবো, শিশিরাঙ্ক বলতে পারবো, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখন সরাসরি তো আর ঐকিক নিয়ম ওইভাবে বলা যায় না, এই কারণে আমরা কি করছি, প্রথমে যে 16 চাপের থেকে আমরা যে চাপটা নির্ণয় করছি সেটা কি পরিমাণ বড় সেটা আগে আমরা বের করলাম, অর্থাৎ চাপের পরিবর্তন হচ্ছে 0.32। তারপরে পরিবর্তনের ঐকিক নিয়ম দ্বারা আমরা সেই অংশটা বের করলাম, যে যে পরিমাণ চাপ বাড়তি আছে সেই বাড়তির জন্য তাপমাত্রা বাড়বে কতটুকু, 0.346। তাহলে এই যে তাপমাত্রাটা বৃদ্ধি পাবে সেটা কার থেকে বৃদ্ধি পাবে, 16 ডিগ্রি থেকে না। জি স্যার। তাহলে আমাদের যে শিশিরাঙ্কটা আমরা চাচ্ছি সেই শিশিরাঙ্কটা এখন কত হবে তাহলে, স্যার 16.346 16 ডিগ্রি যোগ সেলসিয়াস। 0.346, তাহলে টোটাল আসতেছে কত, 16.346 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শিশিরাঙ্ক। তার মানে গতদিন আমরা দেখলাম কিভাবে শিশিরাঙ্ক এবং বায়ুর তাপমাত্রা দিলে আমরা আপেক্ষিক আর্দ্রতা বের করব, আর আজকে হচ্ছে ঘটনা উল্টা। ঘটনা উল্টা বলতে আজকের ঘটনা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা এবং বায়ুর তাপমাত্রা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা শিশিরাঙ্ক বের করে নিয়ে আসছি। বুঝা গেছে? অঙ্ক আমাদের যে কোনো ধরনের দিতে পারে, 2 ধরনের দিতে পারে, যেভাবে বলবে তুমি সেভাবে অঙ্ক করবে। বুঝতে পারছো? কারো কোনো Yes, sir. প্রশ্ন আছে, বুঝতে অসুবিধা অথবা প্রশ্ন, যদি প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে জানাবা, দরকার হলে রেকর্ডটা আরেকবার দেখবা।